Hey guys, welcome to our channel Bong Reaction এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়েক্ট করতে বসেছি সাকিন জারিশুরি নাটকের 23 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ। লাস্ট এপিসোডে কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাইনি যে এরপরে কী হবে। সবাই দেখেছি যে গ্রামের লোকরা সব এসছে, দেন তারপরে কি হতে চলেছে এখনো বুঝতে পারছি না। দেখা যাক এই এপিসোডে কি দেখি, মানে কতটা কি আগায়, কারণ রুইতনের জায়গায় একদম ফিক্স, না নড়বে না চড়বে বলেই দিয়েছে। তো এরপরে কি হয় সেটা দেখবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কে জংশন কই মন্ডল সাহেব তো আসে না, মান্নান যে গেল সেও তো ফিরে না। আমরা এই খামোকা বসি না থেকে রুতিন হাতের বান্ধব ছুটে বাড়ি চলেন তো যাই। চুপ করে তো চাকরামি করিস না। তো নিজেরা খুলে দিলেই হয়ে যায়। এ সাধন, তুমি কষ্ট করো আসছো শুনেই আমি দেখা করবে আসলাম। আয় চারটালি আয়। পত্রের মধ্যে বসে নেই তোমার গায়ের চ্যাংরা ফ্যাংরারা যেরকম বেয়াদব হয়েছে, আমি তো ভাবছিলাম যে ওই গায়ের কারোর সাথে আমি দেখাই করবো না। বসো বসো বসো। আপনি আমাদের বটবৃক্ষ মন্ডল সাহেব, আপনি ছায়া না দিলে আমরা কি বাঁচি? চ্যাংরা প্যাংরা যদি কোনো ভুল করেই থাকে আমি সকলের পক্ষ থেকে মাপ চাচ্ছি। দয়া করে আমরা সালটা মাফ করে দেন। ঠিক আছে সাধন, তুমি যখন কইছাও তখন তো আমি মাফ না করে পারি না। তবে মনে রেখো, শুধু তোমার জন্যই কিন্তু এর ভিতরে আমি মাফ করলাম। ছাওয়ালটার জন্য গায়ের সকলে কত চিন্তা করতেছে। এ গোলাম তুই বাঁধন খুলে দে। আরে থাম থাম, এত বেশি বুঝলে তো হবি না। আমি সাধনের কথা মতো বেয়াদবিরা মাফ করেছি, তাই বলে বাঁধন খুলে দিতে বলেছি কেটা? ওয়েক্স ছেড়া দিতে হলে হোন্ডা খান দেওয়া লাগবি, আর না হলে বায়নার টাকা নিয়ে রিতনেক ওয়াদা করা লাগবি যে হোন্ডা খান দিয়ে যাবি। নিজেরাই হাতটা খুলে দিলেই তো হয়ে যায়, পুরো ঝামেলায় নেই। কাকুলি চাইনি, কাকুলি তো কাটবে না। কাইন্দ না কাকুলি কাইন্দ না। গায়ের সকলেই গেছে, দেখবার ঠিকই রুইতনেক ফিরে নিয়ে আসবে। সকলেই আর কোনে গেছে, তুমি তো যাও নাই। রুতন কি তোমার বন্ধু হয় না? তুমি বিশ্বাস করো, আমি যাবার চাইছিলাম। এই যে শ্যাপলের সাথে এত ঘটনার পরে যায়, আমি শ্যাপলের একটা মলম চুরি করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সকলে আমাকে যাওয়ার জন্য নিষেধ করলো, বলে আমার বলে মাথা গরম। আমাকে তো সাথে নিল না, কই মেয়ে মানুষ যাওয়ার দরকার নাই। তুমি সাথে গেলে ভালোই হতো, ও হুন্ডাটার ভাগিদার তো তুমিও। ওই কথাটা করো না তো রঞ্জু ভাই, ওই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা, আমি কই হোন্ডার ভাগ নেওয়ার জন্য রুতনের সাথে কামে গেছিলাম? আমি কি জন্য তার সাথে থাকি গায়ের আর কেউ না জানলেও তো তুমি জানো রঞ্জু ভাই। তা অবশ্য জানি, বাদ দাও। রুইতনে কেউ আটকা রাখবার পারবে না, এই বিশ্বাস আমার আছে। তুমি কোনো চিন্তা করো না তো কাকুলি। চিন্তা করো না কইলে কি আর চিন্তা ঢাকে রঞ্জু ভাই? আচ্ছা রঞ্জু ভাই, আচ্ছা তোমার কি মনে হয় সোনালি বিয়ে নে ওই রকম হাল করার জন্য সে আমাকে অভিশাপ দিছে? দিবেরও পারে, তবে সোনালী বিয়ানের অভিশাপে কাম হোক বা না হোক, বাসন্তী বধূ যদি অভিশাপ দেয় তাহলে কিন্তু লাগবারও পারে। আচ্ছা তুমি কি সোনালি বিয়ানের কোনো খবর জানো রঞ্জু ভাই? এখন সে আর কিরম আছে? মনে হয় ভালোই আছে। দেখলাম মলমের কারিগর ডাক্তার সাথে নিয়ে দেখবার গেল, শালা ডাক্তারে কোনোভাবে সাহায্য করা গেল না। পুরো তো এই গাও মুখ হয় না, টাকা খাইছে তো। আচ্ছা তোর বিলিয়ার খবর কি? হ্যাঁ, এই আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো আমার মনে করেই দিলে। এবার ভালোই ভালো রতন ফিরে আসলে তার জন্য আমি দরকার সিন্নি দিব, সে সময় তোমার জন্য সিন্নি দিয়ে দিই।
তো মন্ডল সাহেব, আপনি যদি অনুমতি দেন আমরা না হয় রুইতনের গায়ে নিয়ে সকলে মিলে ভালো করে বোঝাই। কয়টা দিন সময় দেন। সময় তো আমি তোমাকে আগেও দিছিলাম, কিছুই তো বুঝাবার পারো নাই। আর তোমরা কি বুঝাইবা? ও কি তোমাকে গ্রাহ্য করে? আমার মনে হয় আগের কথা আর এখনকার কথা আলাদা। এখন রুইতন ঠিকই বুঝবি। তো এখানে বসে বুঝাও, দরকার হলে আমি এই বেলা খিচুড়ি আর বেগুন ভাজার ব্যবস্থা করি। এর সমস্যাটা তো আমি বসে থাকবার চাই না। গায়ে বসে বুঝালেই ভালো হইতো মন্ডল সাহেব। ভালো মন্দ যতই কও, আমিও সব বুঝিনি। ওই খাঁচার পক্ষিক সাইডে দিয়ে তার পিছনে আমি ঘুরে বেড়াবার পারবো না। যা করার এখানেই করো। মন্ডল সাহেব, এই একটা মীমাংসা তো আসা দরকার। ধরেন রুইতন তার জিনিসটা আপনাকে দিবার রাজি হলো না, তাহলে কি হবে? জিনিস খান তো ওর, আমরা তার জোর করবার পারি না। জোর তোরা করে পারিস না, আমি করলাম। ওর যদি কিছু করার থাকে করুক। এখন হুন্ডার লোভ সামলাবার পারতেছেন না। আমি তো ভাবছিলাম এরপরে ট্রাক মারবো। তোমরা সব যাও, আমি বুঝে ফেলেছি এই চ্যাংরা সোজা চ্যাংরা না। আমি ওর কেমনে সাহায্য করতে হয় আমি দেখবো। যাও তোমরা যাও। তুই জানি কেন আমারে চিনবে পারতেছেন না, আমি সাধন। আচ্ছা, এটা তো খুবই হঠকরি কথা হয়ে গেল। এই যে গরিবের উপর চলে জুলুম, এসছে। এ তো অন্যায়, মহা অন্যায়। যুগ যুগ ধরে এইসব গরিব মানুষের আপনাদের মতো মন্ডলটা শোষণ করে যাবেন। অন্যায় হচ্ছে। বাসন্তী বৌদির কাছে কি কথা কবে চেয়েছিলেন, সে কথা কর না কে? এসব কথা তোমাকে কবের পারবো না, দেখি তো বাসন্তী বৌদিক দিয়ে তোমাকে কবের চাইছিলাম। এর আগেও একই কথা কইছেন। শোনেন, এসব কথা নিয়ে মানুষ অনেক আজে বাজে কথা কয়। তাই নাকি? কিরা কি কয় শিফালি? আমি তো কিছু শুনি নাই। আপনি শুনবেন কেবা করে? আপনি শোনেনও না, কিছু দেখেনও না। এই যে রঞ্জু ভাই আপনার চোখে মলম ঘষে কানা করে দিবে চাই, কি জন্য সেও তো আপনি বুঝেন না। তাই তো, রঞ্জু আমার উপর রাগ করবি কেন? আমি তো ডাক্তার মানুষ, মানুষের সেবা করি। আর তাছাড়া আমি তো চিকিৎসা করে তাকেও ভালো করে দিছি। সে আমার ক্ষতি করে চাবে কিসের জন্য? সে কথা আমাকে জিজ্ঞেস না করে নিজের মনকে জিজ্ঞেস করেন। নিজের মনে জিজ্ঞেস করবো? সে তো কত রাত একা একা বসে বসে আমি নিজের মনে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর তো পাইলাম না। সত্যি করে করছেন, কোন উত্তর খুঁজে পাচ্ছেন না? সত্যি করছি। এখন তো আমার মনে হচ্ছে যে আমি আপনার চোখে মলম ঘষে দুটো চোখ কানা কি করে। অবস্থা! কানা হতে আমার কোনো আপত্তি নাই। তুমি যদি সেই দিনের মতো কইরা আমার হাত ধরে রাস্তা দেখাও। অন্যায় নির্যাতন করতেছেন, তার বিরুদ্ধে আমি একটা আবার কবিতা লিখেছে। সেই কবিতা পড়ে এই রুইতন বিয়েকে আটকায় রেখে আপনি যে অন্যায় করেছেন তার প্রতিবাদ করবার চাই। এই গুরুদাস, এই চ্যাংরা কেডোরে হ্যাঁ পাট্টি পুট্টি করে নাকি? শেষ পর্যন্ত চোরেরাও কি পাট্টিতে নাম লেখাইছো নাকি? ভুল করলেন মন্ডল সাহেব, আমি কোনো পার্টি করি না, আমি একজন কবি। শোষিত মানুষের পক্ষে সবসময় কবি। যেখানেই শোষণ নিপীড়ন সেখানেই কবির কলম। মন্ডল সাহেব, মাথায় মনে হয় সিট আছে, কথাবার্তা শুনে তো সেরকমই মনে হচ্ছে নাকি? মাথা আমার খারাপ না, আমার কবিতাটা পড়লে আপনারা যারা জুলুমবাজ আছেন সকলের মাথা খারাপ হয়ে যাবে না। প্রেমানন্দ, চুপ করতো ভাই, আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে তুই এসে কি শুরু করিস? কি শুরু করেছি মানে? আপনি কি করছেন জামাই বাবু? হ্যাঁ, আমি তো সারেসুরি গায়ের ভুখা নাঙা মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে চলে এসেছি। আমি আমার কবিতার মাধ্যমে এই যে রুইতন বিয়াই আটকায় রেখে যে যন্ত্রণা দিচ্ছে, যে অন্যায় করেছে তার প্রতিবাদ করতেছি। ওরে শোষক, ওরে জালিম, শুনে রাখ তুই আমার কথা। আর কত রক্ত শুষে খাবি গরিব দুঃখী সর্বহারা। শোন ওদের বজ্রহুঙ্কার, ওরে রক্ত শুষার দল, নিস্তার নাই তোর, হবেই হবে তোর পতন। দেখবি তোর সর্বনাশ, জয় হয়েছে গরিব মেহনতের। দেখেছেন মন্ডল সাহেব, শালা কি এটা বেশি শয়তান। কবিতার মধ্যে দিয়ে আপনি তুই করছে। এই উড়ন্ত কবিক রুইতনের সাথে গোসর দিয়ে রাখ। ওরে শোষক, ওরে শোষক, ওরে জালিম, হবেই জয় শোষিত মানুষের। শোন, তোরা এখন যা, কাল সকালের মধ্যে হন্ডে খান এখানে নিয়ে আসবি। আর তা যদি না আনিস তাহলে এই দুইটার হাড্ডি ঘুড্ডি ভেঙে
আমি থানায় চুরি কেস দেবো, বলবো যে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে আমার। মানুষের নাম ভুলে যায়, এদিকে যত সেটা তো বলে না। বাবাজি সাওয়ালটা আমাদের কুটুম মানুষ, দয়া করে ও সাইডা দেন। কুটুম হ্যাঁ চোরের মধ্যে নাক গলাবের আছে কে? আবার মন্ডল সাহেব তুই তো কাটি করে পদ্ম লোকে, আমার তো মনে হচ্ছে না যে ওর কলম ভাঙে। তুমি তুই তো গাড়ি করে 50 খান তুই চুপ সাগর, লাগলে হুন্ডে খান তোমার দেবো। ভাই আমি তোমার হাত ধরে মাপ চাচ্ছি, দরকার হয় মন্ডল সাহেবের হাত ধরে মাপ চাবো, প্রেমানন্দের ছাইড়ে দেও। যাও যাও, প্রেমানন্দের আনন্দ না ছুটে সারা যাবি না রে পয়সা। আর মন্ডল সাহেব যা করলে সেই তোর মোতাবেক কাম করে সব ঠিক হয়ে যাবে। কি শুরু করিস? কি শুরু করিস? যা ইচ্ছে তাই করতেছ। আমরা কি মানুষ না নাকি? মন্ডল সাহেবের সাথে সারা বছর কাজ করি, আমাদের কোনো দাম নেই। এখনটার জন্য যা করেছে এটা ঠিক হয়েছে? এ বেটে তোরও সাউকাশি ওরে মতো পিঠ মোড়া খাবেন না? তুই যদি বাস পেছাস আমার চোখের সামনে দিকে সর নাও না। এই প্রেমানন্দ রে ভাই, এ ভাই তুই কিসি জানি আমাকে এসবের মধ্যে আসলু, আমি এখন তোর দিদিকে কি জবাব দেবো রে ভাই? কবি দুঃখ করবেন না জামাইবাবু, আমার তো মনে করেন গর্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ করবার গিয়া শোষকের হাতে বন্দী হয়েছি। কয়জনের ভাগ্যে এরকম ঘটনা ঘটে। কি করছো? হ্যাঁ, আপনি আর এখানে বসে থাকবেন না, সবাইকে নিয়ে চলে যান, অযথা এই দুষ্ট লোকের দ্বারা অপমানিত হবেন না। তুমি যাও তো, যাও তোমরা সরো, তুমি যাও আগে। কেন তুমি আগে যাও, তারপর আব্বা বাড়ির মধ্যে এসব কি শুরু করলেন? গান বাজনার পরিবেশটা তো নষ্ট হয়ে গেল। তোমার সাথে কি ডাকি করলো তা তো আমি বুঝতে পারলাম না। গান বাজনা করবে তুমি ঘরের মধ্যে বসে, এর মধ্যে গান বাজনার পরিবেশটা কি করে নষ্ট হলো আমি তো বুঝতে পারলাম না। সেজন্যে করছি নে আব্বা। আর চিন্তা করে দেখেন, মান্নান চাচার শাড়ি গায়ের লোকজন নিয়ে অস্থির হয়ে পড়েছে। কোনেকার শিল্পী আনবে কলো তারও কোনো খবর নাই। আর এদিকে সে কথা শুনে রাগ করে আমার ওস্তাদ আসা বন্ধ করে দিয়েছে। কিন্তু মান্নান তো এখন খুব ঝামেলার মধ্যে আছে, তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। তুমি এক কাজ করো, ওই কালাসা দোস্তাদের কাছ থেকে এই কয়টা দিন শিক্ষাটা নাও। কলেম তো আমার ওস্তাদও রাগ হয়েছে, মান্নান চাচা তার সামনে কিছু উল্টাপাল্টা করেছে, সেজন্য সে আর আসে না। মান্নানের কথা রাগ করবার কি আছে আমি তো বুঝি না। তোমার ওস্তাদ তুমি তাকে বুঝিয়ে বলো। আর এইসব কথা বলে আমাকে এখন বিরক্ত করো না, আমিও মেলা ঝামেলার মধ্যে আছি, বুঝছো? যাও যাও। তোমার জন্য আমার খুব কষ্ট আছে বিয়াই। কষ্ট পায় না বিয়াই, যুগে যুগে কবিরা এইভাবে নির্যাতনের শিকার হয়েছে। তাই তাহলে তো চোর আর কবির মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি আবার উড়ে এসে শুধু শুধু বিপদের মধ্যে ঝাঁপ দিলে, আমরা চোর চুরিধারি করি, আমার ধরে পিটায় মারে, সেটা কোনো বিষয় না। তোমার মতন একটা মানুষ অসম্মান হয়ে গেল না, এটা ঠিক হলো না। আমার মতো একটা চোরেক নিয়ে তুমি কবিতা লিখতে গেলে কি জন্য কত বিয়াই? বিয়াই, সমাজের সকলের কাছে তোমরা হয়তো চোর, হয়তো সেটাই ঠিক, কিন্তু আমি প্রেমানন্দ, আমি তো কবি। আমি তোমাকে দিকে শ্রমজীবী মানুষ হিসেবে, একজন সাধারণ মানুষের চেয়ে কবির দেখার পার্থক্য হচ্ছে তোমরা শ্রমজীবী মানুষরা সারা জীবন বঞ্চিত হচ্ছ, আর আমি সেই বঞ্চনার বিরুদ্ধে কবিতা লিখে সংগ্রাম করে যাচ্ছি। তোমাকে সালাম। তোমার এইসব কথাবার্তা চিন্তাবার্তা তো কেউ কোনো দাম দিতেছে না, মাঝখান থেকে তোমার ধরে যে বাটাম দেবে সেটা চিন্তা করতেছে। বিয়ে তোমাকে খুব মারধর করেছে নাকি? মায়ের ধরে সেটা তো হালকা পাতলা করিছে, কিন্তু এটা তো তোমার জন্যই তো সেটাই একটু বেশি হয়ে যাবে না? তাহলে তো খুবই চিন্তার কথা বিয়ে। মনে করো এই যে বাইরে রাখেছে এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু যদি মায়ের ধর করে, আমার আবার বেশি মায়ের ধর খাওয়ার অভ্যাস নাই, সেই জন্যই করছিলাম যে তুমি শুধু শুধু ভেজালের মধ্যে এসে পড়লে। দেখা যায় একজন কবি মানুষকে আর কত অপমান করবার পারে। অবশ্য ঘুমে ধরা সমাজ কি বা করার আছে।
এই সমাজে আসলে চোর আর কবি, কিটা চোর কিটা কবি কোনো পার্থক্য নেই। মানুষের জীবনটারে ভাই ফুটবলের মতো, যে যারে পারে লাইটায় তারে কায়দা মতো। বাহ, বাহ, সুন্দর একটা কথা বলছো। তো কবিতা হয়ে গেল বিয়াই। চিন্তা করে দেখো কাকুলি, ও শালা জাপান ডাক্তার কত বড় কালপিট হবে পারে। ওর কাছে আমি সাইকেলটা চালাম, ও আমাকে দিল না। ও আমার গল্প মারা শেখ আর সেবা করার জন্য আসছি। হ্যাঁ আচ্ছা রঞ্জু ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না, তোমার ওই বিশাখালী যাইতে সাইকেলে কি দরকার পড়লো? হ্যাঁ আরে বাবা, আমি একটা পরিকল্পনা করেছি। সাইকেল খান গিয়ে মান্নানের চোখের মধ্যে মলম খান ঘষে দিয়ে আবার চলে আসবো। শালা আমাকে দিল না সাইকেল। তোমার আগে ওর সময় তো বুদ্ধি করার দরকার নেই, সকলে গেছে, আগে ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, সে চিন্তা না হয় আমি বাদই দিলাম, কিন্তু ও শালা যে আমার সাইকেল দিল না, এটা বিচার করবে কিনা? হ্যাঁ তার সাইকেল সে নাই দিবে পারে, এটা নিয়ে আবার বিচারের কি আছে? আপনি জাপান ডাক্তারের পক্ষে চলে গেলে। হ্যাঁ ভালো বলেছে। ভালো, খুব ভালো। নিজের ছাত্রের সময় সবাই এক, ওটা আমার সারা হয়ে গেছে। আর কারো তো নাম নেই, কই দিচ্ছি। মন্ডল সাহেবের তুই তো গাড়ি করে পদ্য লেখো। হ্যাঁ শালা, শালা চোরের শালা হয়ে তুমি এত সাহস পাও কোনতে? না ব্যাস, এখানেই পজ করছি। এই ক্লিপটা অনেকটা বড় হয়ে গেছে, বাদবাকিটা পরের ক্লিপে দেখছি, মানে পরের ক্লিপে বাদবাকি কমপ্লিট করে ফেলবো। বেশ ইন্টারেস্টিং লাগছে। প্রথমত প্রত্যেকটা মুভমেন্টে মনে হচ্ছে এই কিছু একটা হবে, এই কিছু একটা হবে, বাট এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। যেটা করছে মনে হয় সেটা তো খুবই বাজে করছে, আর গ্রামের সবাই মিলে সেটাকে সহ্য করছে। সবাই মিলে রুখে দাঁড়ালেই হয়, সবাই মিলে হাতটা খুলে দিলেই পারতো, না দেয়নি, কেন দেয়নি বুঝতে পারছি না। তো যা হোক, বেশ ভালো লাগছে। নাটকটা একটা ইমোশনাল পার্ট দেখাচ্ছে, মানুষ দেখাচ্ছে, মানে নাটকটাতে অনেক বোঝার বিষয় আছে, অনেক কি বলবো, মানে অ্যাটাচমেন্ট আছে মানুষের সাথে। যে অনেক মানুষ এরকম প্রত্যেকটা সময়ে হয়তো জীবনে কোনো কোনো সময় গিয়ে এরকম দুঃখ পায় বা তাদেরকে নিপীড়নের সম্মুখীন হতে হয়। তো সেগুলোই আশা করছি এই নাটকে তুলে ধরা হয়েছে। তো যা হোক, বেশ ভালো লাগছে নাটকটা। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও। ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।